আজকে আমরা এমন একটা জগতে একটু উঁকি দেব যা আমাদের অনেকের কাছেই কিন্তু বেশ অচেনা আর হয়তো কিছুটা ভয়েরও। হুম। আলোচনা করব ভূত রেডিও বাংলার একটা বেশ শোনা গল্প শেষ গোসল নিয়ে। গল্পটা এমন একজনকে নিয়ে যার জীবন কাটে মৃত্যুর খুব কাছাকাছি। ঠিক। তিনি মৃতদেহকে জীবনের শেষবারের মতো পরিষ্কার করেন, গোসল করান। হ্যাঁ, পেশাটা আসলেই অন্যরকম আর বেশ কিছু গভীর ভাবনা কিন্তু উস্কে দেয়। একজন মানুষ রফিকুল ইসলাম প্রায় ধরুন ২০ বছর ধরে এই কাজটা করছেন। ২০ বছর অনেক সময়। অবশ্যই। তো আমাদের আজকের আলোচনাটা হবে এই গল্পটাকে নানা দিক থেকে দেখা। যেমন ধরুন, পেশার খাতিরে ভয়ের সাথে কেমন একটা সখ্যতা তৈরি হয়ে যাওয়া। হুম। তারপর ধরুন এক রাতের অদ্ভুত অলৌকিক অভিজ্ঞতা, যা কিনা সব কিছু ওলটপালট করে দেয়। আর এই ধরনের কাজের যে একটা মনস্তাত্ত্বিক গভীরতা আছে, সেটাও বোঝার চেষ্টা করব আমরা। ঠিক। আমরা সময় গল্পের ঘটনাগুলো পরপর বলবো না, বরং চেষ্টা করব এর ভেতরে যে মানেগুলো লুকিয়ে আছে সেগুলো একটু খুঁজে বের করার। রফিকুল ইসলাম বয়স ৫৫-র কাছাকাছি একজন মানুষ। হুম। গত ২০ বছর ধরে হাসপাতাল, মসজিদ, গ্রাম, শহর যেখানেই ডাক পড়েছে উনি ছুটে গেছেন মৃতদেহের শেষ গোসলের জন্য। এটা ভাবলেই কিন্তু কেমন একটা লাগে, তাই না? একদম। যেখানে আমরা সাধারণত মৃত্যু বা মৃতদেহ থেকে একটু দূরেই থাকতে চাই, সেখানে ওনার রোজকার সঙ্গী হল মৃত্যু। হ্যাঁ। এই জায়গাটাতেই কিন্তু মনস্তত্ত্বের একটা দারুণ দিক উঠে আসে। প্রতিদিন মৃত্যুর সামনে নাড়ানো, মৃতদেহের পাশে ঘণ্টার পর ঘণ্টা কাটানো, এটা তো আর সাধারণ অভিজ্ঞতা নয়, তাই না? না, একেবারেই না। গল্পে যেমন বলা হচ্ছে, শুরুতে ওনারও ভয় করত, খুব ভয় পেতেন। লাশের চোখ বন্ধ করতে গেলে হাত কাঁপত, মনে হতো যেন মৃত মানুষটা তাকিয়ে আছে ওনার দিকে। স্বাভাবিক। প্রথম প্রথম তো লাগবেই। অবশ্যই, কিন্তু ধীরে ধীরে সময়ের সাথে সাথে এই ভয়টা কেমন যেন একটা অভ্যাসে পরিণত হয়েছে ওনার কাছে। কিন্তু এই অভ্যাস হয়ে যাওয়াটা কি শুধু ভয় কমে যাওয়া, নাকি এটা এক ধরনের মানসিক পরিবর্তন? হয়তো নিজের অনুভূতির সাথে একটা দূরত্ব তৈরি করে নেওয়া, যাতে কাজটা ঠিকঠাকভাবে করা যায়? খুব ভালো একটা পয়েন্ট তুলেছেন। এটা কিন্তু শুধু ভয়টাকে জয় করা না, আমার মনে হয় ভয়টাকে নিজের কাজের অংশ হিসেবে মেনে নেওয়া। এটাকে এক ধরনের ডিসেন্সিটাইজেশন বলা যেতে পারে হয়তো। অনুভূতিটাকে কিছুটা ভোঁতা করে ফেলা। তবে এটা যে পুরোপুরি অনুভূতিহীন হয়ে যাওয়া তা কিন্তু নয়, বরং একটা প্রফেশনাল দূরত্ব তৈরি করা। আচ্ছা। মস্তিষ্ক সম্ভবত এক ধরনের সুরক্ষা কবচ তৈরি করে নেয়, বুঝলেন, যাতে এই কঠিন বাস্তবতাটা ওনাকে প্রতিনিয়ত মানসিকভাবে একেবারে ভেঙে না দেয়। কিন্তু প্রশ্ন হলো, এই সুরক্ষা কবচটা কি সবসময় কাজ করে? আর এই প্রশ্নটার উত্তরই মনে হয় লুকিয়ে আছে গল্পের সেই বিশেষ রাতটার ঘটনায়। হ্যাঁ, তাই না? একদম। হ্যাঁ। নরসিংদীর এক বেশ নির্জন গ্রামে ডাক এলো ওনার। নাইম নামের এক তরুণ, বয়স বছর ২০ হবে, নদীতে ডুবে মারা গেছে। খুব তাড়াহুড়ো, কারণ সকালেই দাফন করতে হবে। পরিবেশটাও বেশ থমথমে। গল্পে যেমন বর্ণনা আছে, একচালা একটা মাটির ঘর, বাইরে বাবা মায়ের চাপা কান্নার আওয়াজ আর কোরআন তেলাওয়াতের একটা অস্পষ্ট সুর ভেসে আসছে। এই পরিবেশ বর্ণনাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা শুধু পটভূমি তৈরি করছে না, বরং মনে হচ্ছে যেন একটা আসন্ন অশুভ ঘটনার জন্য মঞ্চটা প্রস্তুত করছে। ঠিক। শোক, রাতের নিস্তব্ধতা, গ্রামের নির্জনতা, সব মিলিয়ে একটা গা ছমছমে ব্যাপার আর কি। আর এর মধ্যেই প্রথম খটকাটা লাগে রফিকুলের মনে। ছেলেটার মুখের উপর থেকে চাদরটা সরাতেই তার মনে হয় নাইমের মুখে যেন একটা হালকা হাসির রেখা লেগে আছে। হাসি? ডুবে যাওয়া লাশের মুখে? এটা তো বেশ অস্বাভাবিক। হ্যাঁ, আমারও শোনার সময় সেটাই মনে হচ্ছিল। এটা কি রফিকুলের ক্লান্ত মনের ভুল, নাকি ওই শোকের পরিবেশে তৈরি হওয়া এক ধরনের বিভ্রম? হতে পারে। অতিরিক্ত মানসিক চাপ বা ক্লান্তিতে এমনটা মনে হওয়াটা অস্বাভাবিক নয়। অথবা এটাও হতে পারে যে গল্পের লেখক এটা ব্যবহার করেছেন একটা অশুভ ইঙ্গিত হিসাবে, পাঠক বা শ্রোতাকে একটু অস্বস্তিতে ফেলার জন্য। আবার দেখুন, মেডিকেলের দিক থেকেও তো মৃত্যুর পর পেশি সংকোচনের জন্য এমন হতে পারে, যাকে রিসাস সারডনিকাস বলে। কিন্তু গল্পের জগতে এই হাসির মানেটা হয়তো আরও গভীর, আরও রহস্যময় কিছু। এটা স্বাভাবিকতার ধারণায় প্রথম ধাক্কাটা দেয়। এরপর শুরু হয় গোসলের প্রস্তুতি। বাইরে চুলায় পানি গরম হচ্ছে, সেই গরম পানি এনে বালতিতে রাখা হলো। রফিকুল যখন নাইমের নিথর দেহটাকে পরিষ্কার করার জন্য এগোচ্ছেন, প্রস্তুতি নিচ্ছেন, ঠিক তখনই সেই অবিশ্বাস্য ঘটনাটা ঘটে। কি ঘটনা? তার মনে হল ছেলেটির বাম হাতের আঙুলটা যেন সামান্য একটু নড়ে উঠল। বলেন কি? আঙুল নড়ল? হ্যাঁ, তার ওরকমই মনে হলো।
এখানেই তো গল্পের মোড়টা ঘুরে যায়। যা ছিল একটা দুঃখের বাড়ি সাধারণ কাজ, তা মুহূর্তেই যেন একটা চরম আতঙ্কের অভিজ্ঞতায় পাল্টে যেতে শুরু করে। আঙুল নড়ে ওঠা এটা কি সত্যিই ঘটেছিল নাকি ওনার মনের ভুল, বিভ্রম? কিন্তু এরপর যা ঘটে তা এই সন্দেহটাকে মনে হয় আরও জোরালো করে তোলে। তাই রফিকুল যখন প্রায় অবিশ্বাস নিয়ে তাকিয়েছেন ওই হাটটার দিকে, ঠিক তখনই তিনি শুনতে পান একটা খুব ক্ষীণ ফিসফিসে গলার আওয়াজ। কেউ যেন বলছে, ভাই পানি দাও। ও, ভাবা যায় একটা মৃতদেহ মানে কথা বলছে, বা অন্তত সেভাবেই মানে হচ্ছে। হ্যাঁ, ভাবুন একবার সেই মুহূর্তটার কথা। কি অবস্থা হয়েছিল রফিকুলের। এই শোনার অভিজ্ঞতাটা মানে এই অডিটরি হ্যালুসিনেশন বা শ্রুতিভ্রম যাই বলি না কেন, এটা ভয়টাকে কিন্তু অন্য মাত্রায় নিয়ে যায়। কারণ এটা শুধু চোখে দেখা কিছু না, কিন্তু গল্পের ন্যারেটিভে তো এটাকে বাস্তব ঘটনা হিসেবেই দেখানো হচ্ছে, তাই না? এটাই তো ভৌতিক গল্পের মজা, বাস্তব আর অবাস্তবের মাঝখানের লাইনটা একেবারে ঝাপসা করে দেয়। এরপর যা যা ঘটল তা আরও ভয়ের। মানে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করল। ঘরের পরিবেশ খুব দ্রুত বদলাতে শুরু করল। রফিকুল দরদর করে ঘামছে। ঘরের বাতাসটা হঠাৎ যেন ট্রেমেন্ডাসলি ভারী হয়ে গেছে। আচ্ছা, যে চুলাটায় পানি গরম হচ্ছিল সেটার আগুনটা দপ করে নিভে গেল। বালতিতে যে গরম পানিটা রাখা ছিল সেটাও হয়ে গেল একেবারে বরফের মতো ঠান্ডা, আর পুরো ঘরটা কেমন যেন ধোঁয়াশার মতো কুয়াশায় ভরে যেতে লাগল। পরিবেশের এই আকস্মিক পরিবর্তনগুলো তো ক্লাসিক ভৌতিক এলিমেন্ট। আগুন নিভে যাওয়া, পানি ঠান্ডা হয়ে যাওয়া, কুয়াশা তৈরি হওয়া, এগুলো ভয়টাকে আরও তীব্র করে তোলে। হ্যাঁ, এখানে একটা জিনিস খেয়াল করার মতো, রফিকুলের নিয়ন্ত্রণ শুধু নিজের শরীরের ওপর থেকেই হারাচ্ছে না। মানে উনি ঘামছেন, ভয় পাচ্ছেন, তার সাথে সাথে চারপাশের পরিবেশের ওপর থেকেও যেন নিয়ন্ত্রণ চলে যাচ্ছে। ঠিক। আগুন, পানি, প্রকৃতির স্বাভাবিক নিয়মগুলোই যেন ভেঙে পড়ছে। এটা ভয়টাকে আরও বাড়িয়ে দেয়, কারণ এটা আমাদের পরিচিত জগতের নিয়ম ভেঙে ফেলার ইঙ্গিত দেয়। আর তার সাথে যোগ হলো একটা অদ্ভুত গন্ধ। পচা গন্ধ বা লাশের গন্ধ নয়, ধূপ বা আগরবাতির পরিচিত গন্ধও নয়। একেবারে অচেনা একটা গন্ধ, বেশ ভারী, যা আগে কখনো পাননি তিনি। অচেনা গন্ধ। হ্যাঁ, এই অবস্থায় তো উনি প্রচণ্ড আতঙ্কিত। দৌড়ে দরজার দিকে গেলেন, পালানোর জন্য, কিন্তু গিয়ে দেখেন দরজা খুলতে পারছেন না। মনে হচ্ছে যেন বাইরে থেকে কেউ আটকে রেখেছে। এই আটকে পড়ার অনুভূতি, এই বিচ্ছিন্নতা বা আইসোলেশন, এটা কিন্তু হরর জনরার একটা খুব পাওয়ারফুল টেকনিক। বাইরে সাহায্য আছে, মানে উনি তো কান্নার শব্দ শুনতে পাচ্ছেন। হ্যাঁ, পাচ্ছেন। কিন্তু সেই সাহায্য পর্যন্ত উনি পৌঁছাতে পারছেন না, নিজের চিৎকারও হয়তো বাইরে যাচ্ছে না। এটা একটা চরম অসহায়ত্বের জন্ম দেয়। একদিকে অলৌকিক ভয়, অন্যদিকে জাগতিকভাবেও পালানোর রাস্তা বন্ধ। উনি তখন ভয়ে ভয়ে যখন পেছনে তাকালেন, দেখলেন যা দেখলেন তা আরও ভয়ঙ্কর। নাইমের চোখ দুটো অর্ধেক খোলা, ও মাই গড! এবং সে সোজাসুজি রফিকুলের দিকে তাকিয়ে আছে। রফিকুলের হাত কাঁপছে তখন। হাতে ধরা ছিল পানির মগটা। সেই মগ থেকে কয়েক ফোঁটা পানি ছিটকে গিয়ে পড়ল নাইমের বুকে, আর সাথে সাথে ছেলেটার মুখ দিয়ে নাকি বেরিয়ে এলো ঠান্ডা ধোঁয়া। ঠান্ডা ধোঁয়া। হ্যাঁ, এই দৃশ্যটা দেখে রফিকুল আর স্থির থাকতে পারেননি, ওখানেই অজ্ঞান হয়ে গেলেন। কি সাংঘাতিক একটা ক্লাইম্যাক্স! মানে দেখুন, পরপর মৃতদেহের নড়াচড়া, কথা বলা, তাকিয়ে থাকা, পরিবেশের অস্বাভাবিকতা, অচেনা গন্ধ, পালানোর পথ বন্ধ, আর শেষে এই ধোঁয়া বের হওয়ার দৃশ্য। সব মিলিয়ে এটা একটা পরিপূর্ণ ভীতিকর অভিজ্ঞতা। একদম। এখানে শুধু মানসিক ভয় না, শারীরিক ভয়ও কিন্তু কাজ করছে। জ্ঞান হারানোটা তো আসলে তার শরীর আর মনের সেই চরম আতঙ্কের চাপটা সহ্য করতে না পারারই একটা বহিঃপ্রকাশ। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, উনি নিজেকে আবিষ্কার করলেন উঠানে। গ্রামের মসজিদের ইমাম সাহেব ওনার মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছেন। আচ্ছা। জানতে পারলেন রাতে উনি নাকি ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে ঘর থেকে বেরিয়ে এসেছিলেন, আর উঠালে এসেই অজ্ঞান হয়ে পড়েছিলেন। ততক্ষণে অন্য একজন এসে নাইমের গোসল শেষ করে দিয়েছেন, এমনকি দাফনও হয়ে গেছে। ও। কিন্তু রফিকুল সেই রাতের অভিজ্ঞতার কথা, কি ঘটেছিল ভেতরে, সেটা আর কাউকে বলতে পারেননি, বা হয়তো বলেননি। কেই বা বিশ্বাস করবে বলুন? লোকে হয়তো ভাববে উনি অতিরিক্ত পরিশ্রমে বা ভয়ে বিহবল হয়ে পড়েছিলেন। ঠিক। অথবা এমনও হতে পারে যে উনি নিজেই হয়তো নিশ্চিত ছিলেন না যে যা দেখেছেন বা শুনেছেন তা সত্যি বাস্তব নাকি পুরোটাই বিভ্রম। এই যে চুপ করে থাকা, এটা তার ভেতরের ট্রমাটাকে হয়তো আরও বাড়িয়ে তুলেছিল। আর এই ঘটনার প্রভাব কিন্তু ওখানেই থেমে থাকেনি।
গল্পে বলছে এরপর প্রায় ৩ মাস রফিকুল কোনো লাশের গোসল করাতে যাননি, কাজটা প্রায় ছেড়েই দিয়েছিলেন আর কি। বুঝতেই পারছি। রাতে ঘুমোতে গেলেই প্রায় নাকি সেই ফিসফিসে কণ্ঠস্বরটা শুনতে পেতেন, পানি দাও। কখনো কখনো মনে হতো বিছানার পাশে কেউ যেন বসে আছে। ও এমনকি গল্পে এমনও আছে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখেন তার গোসল করার জন্য যে কলসিটা রাখা থাকে তার পানি নিজে থেকেই গরম হয়ে আছে, মানে চুলোয় কোনো আগুন ছাড়াই। ইন্টারেস্টিং। এই দীর্ঘস্থায়ী প্রভাবগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এগুলো কি পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিডিএস এর লক্ষণ হতে পারে? যেমন ধরুন ফ্ল্যাশব্যাক, ওই কণ্ঠস্বরটা বারবার শোনা, হতে পারে। বা হ্যালুসিনেশন, পাশে কাউকে অনুভব করা, বা ওই যে পানি গরম হয়ে থাকার ব্যাপারটা, এগুলো কি তাই? নাকি গল্পটা আসলে না মেনে বলছে যে এটা কোনো মানসিক অভিঘাত নয়, বরং সেই রাতের ঘটনার রেশ, মানে সত্যি সত্যি তাকে তাড়া করে ফিরছে? এই জায়গাটাতেই তো রহস্য। হ্যাঁ, এই অস্পষ্টতাটাই কিন্তু গল্পটাকে আরও বেশি আকর্ষণীয় করে তোলে। কোনটা বাস্তব, কোনটা মানসিক? ঠিক এই সময়েই, মানে যখন উনি এইসবের মধ্যে দিয়ে যাচ্ছেন, গ্রামের মসজিদের মুয়াজ্জিন সাহেব রফিকুলকে একটা অদ্ভুত কথা বলেন। তিনি বলেন, রফিক ভাই, এই পেশায় ভয় থাকবেই, তবে যারা মৃত্যুকে ভয় পায় না তাদের সঙ্গেই মৃত্যু কথা বলে। বাহ, বেশ গভীর একটা কথা তো। যারা মৃত্যুকে ভয় পায় না তাদের সঙ্গেই মৃত্যু কথা বলে। হ্যাঁ, এই কথাটা বেশ ভাবনার খোরাক যোগায় কিন্তু। অবশ্যই, এটা একটা গভীর উক্তি, আর এর নানা রকম ব্যাখ্যা হতে পারে। যদি আমরা এটাকে একটু বড় ছবির সাথে মেলানোর চেষ্টা করি, এটা কি নিছকই একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা? নাকি এর মধ্যে কোনো লোকবিশ্বাস বা ধরুন আধ্যাত্মিক কোনো তাৎপর্য লুকিয়ে আছে? হ্যাঁ, আধ্যাত্মিক বা মেটাফিজিক্যাল, মানে এমন কিছু যা আমাদের পরিচিত ভৌত জগতের নিয়মকানুনের বাইরে। যারা মৃত্যুকে এত কাছ থেকে দেখে, মানে প্রতিনিয়ত দেখে, তাদের উপলব্ধি বা সংবেদনশীলতা কি অন্যদের চেয়ে আলাদা হয়ে যায়? সেটাই তো প্রশ্ন। এই যে মৃত্যু কথা বলে, এর মানেটা কি? আক্ষরিক অর্থেই কথা বলে, নাকি এটা একটা রূপক? হয়তো তাদের অনুভূতি প্রবণতা এতটাই বেড়ে যায় যে তারা এমন কিছু অনুভব করতে পারে যা অন্যরা পারে না। এই প্রশ্নটা আসলেই ভাবায়। মুয়াজ্জিনের কথাটা কি রফিকুল অভিজ্ঞতাটাকে একটা অন্য মাত্রা দিচ্ছে? উনি কি বলতে চাইছেন যে ভয় না পাওয়াটা, মানে ভয়টাকে জয় করে ফেলাটা, এক অর্থে তাকে মৃত্যুর সাথে এক অদ্ভুত যোগাযোগের জন্য আরও বেশি উন্মুক্ত করে দিয়েছে? এটা কি আশীর্বাদ নাকি অভিশাপ? হয়তো দুটোই, অথবা হয়তো এটা একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা মাত্র, যা এমন একটা নির্বচনীয় ঘটনাকে একটা চেনা কাঠামোর মধ্যে ফেলতে চাইছে। লোকবিশ্বাসে কিন্তু প্রায়ই দেখা যায় যারা বিশেষ কোনো শক্তি বা সত্তার কাছাকাছি কাজ করে, যেমন ধরুন ডাক্তার, ধর্মগুরু বা এক্ষেত্রে রফিকুলের মতো মানুষ, তাদের কিছু বিশেষ অভিজ্ঞতা হয়, বা তারা সাধারণের চেয়ে বেশি সংবেদনশীল হয়ে ওঠেন। মুয়াজ্জিনের কথাটা হয়তো সেই রকম কোনো একটা স্থানীয় বিশ্বাস বা উপলব্ধিরই প্রতিফলন। যাই হোক, প্রায় 1 বছর এই ঘটনার ঘোরের মধ্যে কাটানোর পর রফিকুল আবার খুব ধীরে ধীরে কাজে ফেরেন। একদিন ডাক পান একজন বৃদ্ধ মানুষের গোসল করানোর জন্য। 1 বছর পর? হ্যাঁ, প্রায় 1 বছর। উনি যান, স্বাভাবিকভাবেই নিজের কাজ করছিলেন, গোসল করানো, পরিষ্কার করা। কিন্তু গল্পটা এখানেই শেষ হয় না, একটা মোচড় আছে শেষে। তাই নাকি? কি সেটা? গল্পের শেষ মোচড়টা কোথায়? হ্যাঁ, একেবারে শেষে। বৃদ্ধ মানুষটিকে গোসল করিয়ে যখন কাপড় পরানো হচ্ছে, তখন রফিকুল হঠাৎ খেয়াল করেন বৃদ্ধের ডান হাতের আঙুলে একটা পুরনো আংটি, খুব সাধারণ দেখতে একটা আংটি। আচ্ছা। কিন্তু কি মনে হলে তিনি একটু ঝুঁকে ভালো করে দেখেন, আর তখনই চমকে ওঠেন। আংটির উপর খুব অস্পষ্টভাবে খোদাই করা একটা নাম, নাইম। নাইম? মানে সেই তরুণ যার গোসল করাতে গিয়ে? হ্যাঁ, সেই তরুণ যার গোসল করাতে গিয়ে ওই ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল রফিকুলের সাথে। তার মানে এই বৃদ্ধ? হ্যাঁ, পরে উনি জানতে পারেন এই বৃদ্ধ মানুষটি ছিলেন আসলে নাইমের দাদা। এই আবিষ্কারটা রফিকুলের কাছে যেন সবকিছু স্পষ্ট করে দেয়। তার কাছে এটা আর শুধু একটা কাকতালীয় ঘটনা থাকে না। ওয়াও! এই সংযোগটা তো দারুণ ইন্টারেস্টিং। মানে 1 বছর পর সম্পূর্ণ অন্য এক পরিস্থিতিতে সেই রাতের ঘটনার একটা অপ্রত্যাশিত সূত্র খুঁজে পাওয়া গেল। ঠিক। এটা যেন একটা বৃত্ত সম্পূর্ণ করল। কিন্তু এর মানে কি দাঁড়ালো? নাইমের আত্মা কি তার দাদার মাধ্যমে কোনো বার্তা দিতে চেয়েছিল? নাকি এটা শুধুই একটা অদ্ভুত সমাপতন যা রফিকুলের মনের পুরনো ভয়টাকে আবার নতুন করে জাগিয়ে তুলল? পারেন এই শেষ গোসল ব্যাপারটা শুধু মৃত মানুষটার জন্য নয়, এটা যে গোসল করায় তার জন্য এক ধরনের পরীক্ষা,
একটা অদৃশ্য সংযোগ তৈরি হয়ে যায় সেই রাতের মতো ঘটনায়। হুম। গল্পটা শেষ হয় এই ভাবনাটা দিয়ে যে যারা মৃত্যুর গন্ধ চেনে, মৃত্যু যেন তাদের কানে আজীবন ফিসফিস করে কথা বলে যায়। এই শেষ লাইনটা, মৃত্যু যেন তাদের কানে আজীবন ফিসফিস করে কথা বলে যায়, এটাই মনে হয় গল্পের একেবারে সারমর্ম, তাই না? হ্যাঁ, আমারও তাই মনে হয়। এটা পেশাগত বাস্তবতার যে কঠিন দিকটা, তার সাথে অলৌকিক ভয়ের একটা অদ্ভুত টানাপোড়েন। জীবন আর মৃত্যুর মাঝখানের পর্দাটা কতটা পাতলা হতে পারে, আর যারা সেই পর্দার খুব কাছে দাঁড়িয়ে কাজ করেন তাদের জীবনে সেই অভিজ্ঞতার ছাপটা কতটা গভীর আর স্থায়ী হতে পারে, গল্পটা সেটাই অসাধারণভাবে তুলে ধরেছে। আর ওই আংটিটা খুঁজে পাওয়া? হ্যাঁ, ওই আংটিটা খুঁজে পাওয়াটা যেনই স্থায়ী সাপেরই একটা প্রতীকী প্রকাশ। ব্যাপারটা আর শুধু মনের ভুল বা ট্রমা হলে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে মূল কথাটা কি এটাই দাঁড়াচ্ছে যে মৃত্যু সবসময় একটা শেষ বা সমাপ্তি নয়? কিছু মৃত্যু বা মৃত্যুর অভিজ্ঞতা তার রেশ রেখে যায়, বিশেষ করে তাদের জীবনে যারা রফিকুলের মতো মৃত্যুকে খুব কাছ থেকে স্পর্শ করেন। একদম। এই রেশ থেকে যাওয়া বা মৃত্যুর ফিসফিস করে কথা বলা, এটাকে নানাভাবে দেখা যেতে পারে। আপনি আক্ষরিক অর্থে ভূতের অস্তিত্ব মেনে নিয়েও ব্যাখ্যা করতে পারেন। আবার গভীর মনস্তাত্ত্বিক প্রভাব হিসাবেও দেখতে পারেন। হয়তো রফিকুলের অবচেতন মন দুটো ঘটনাকে জুড়ে নিয়েছে কাকতালীয়ভাবে। কিন্তু গল্পের উপস্থাপনাটা এমন যে অলৌকিক সম্ভাবনাটাও কিন্তু উড়িয়ে দেয়া যায় না। বিশেষ করে ওই আংটিটার জন্য। ঠিক তাই, নাইমের দাদার আঙ্গুলে ওই আংটিটা একটা বাস্তব ক্লু, যা রফিকুলের আগের অভিজ্ঞতাকে আর শুধু বিভ্রম বা মানসিক চাপ বলে উড়িয়ে দিতে দেয় না, একটা প্রশ্নচিহ্ন রেখে যায়। সত্যি, মানে গল্পটা শোনার পর একটা অদ্ভুত অনুভূতি থেকে যায়। রফিকুলের পুরো যাত্রাটা, তার ভয় জয় করা, আবার এক রাতে সেই ভয়কে আরও অনেক বেশি তীব্রভাবে ফিরে পাওয়া, আর শেষে মুয়াজ্জিনের সেই কথাটা। মৃত্যু তাদের সঙ্গেই কথা বলে যারা মৃত্যুকে ভয় পায় না। হ্যাঁ, সব মিলিয়ে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায় মনে। কি প্রশ্ন? এই যে বলা হলো মৃত্যুর কথা বলা, এর আসল মানেটা কি হতে পারে? এটা কি সত্যিই কোনো আধিবিদ্যক ঘটনা, যেমনটা গল্পে ইঙ্গিত দেওয়া হয়েছে? নাকি এটা আসলে মৃত্যুর মুখোমুখি হতে হতে মানুষের মনে জন্ম নেওয়া গভীর কোনো বোধ, এক ধরনের মনস্তাত্ত্বিক প্রতিধ্বনি যা তাকে আজীবন তাড়া করে ফেরে? অথবা হয়তো এই দুইয়ের মিশ্রণে তৈরি হওয়া অন্য কোনো বাস্তবতা, যা শুধু রফিকুলের মতো মানুষেরাই অনুভব করতে পারে? এই রহস্যের উত্তরটা হয়তো গল্পটা খোলা রেখে দিয়েছে আমাদের ভাবনার জন্য।